বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের অনেক শুভেচ্ছা ফিয়ামা ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা আজকে যে অঙ্কটা নিয়ে আসছি এটা একটা ভর কেন্দ্র বিষয়ক অঙ্ক। আমরা অঙ্কটা একটু পড়ে নিয়ে সলিউশনের দিকে যাব। এখানে বলা আছে একটা ত্রিভুজের শীর্ষ সমূহের স্থানাঙ্ক AT1 স্কয়ার, 280, AT2 স্কয়ার, 280, AT3 সরি আমাদের AT3 হবে, AT3 স্কয়ার, 283। তো এই তিনটা হচ্ছে শীর্ষবিন্দু। বলেছে যদি ত্রিভুজটির ভর কেন্দ্র x অক্ষের উপরে হয়, মানে ভর কেন্দ্রটা x অক্ষের উপরে অবস্থিত হয়, তবে প্রমাণ করো যে t1 + t2 + t3 = 0 এবং ভর কেন্দ্র y অক্ষের উপরে অবস্থিত হওয়ার শর্ত নির্ণয় করো। অর্থাৎ x অক্ষের উপরে যদি অবস্থিত হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই বিষয়টা সত্য, আর কি শর্তে এই ত্রিভুজের ভর কেন্দ্র y অক্ষের উপরে অবস্থিত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা একটু দেখি কিভাবে আমাদের হয় বিষয়টা। আচ্ছা, তো আমরা প্রথমে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করছি। এখানে আমরা চাইলে ধরে নিতে পারি ত্রিভুজের ওই যে শীর্ষবিন্দুগুলো a b c এটা দেয়া আছে, মনে করে নিতে পারি। ধরি a t1 স্কয়ার, 2a t1, b a t2 স্কয়ার, 2a t2, আর c a t1 t3, এটা আমাদের সরি t3 স্কয়ার, 2a t3। আচ্ছা, তাহলে আমরা এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র প্রথমে নির্ণয় করে ফেলছি। ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র। সো কোন ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের জন্য সূত্রটা আমরা আগেই দেখে এসেছি, ভুজগুলোর যোগফল বাই 3, কোটিগুলোর যোগফল বাই 3। এই বিষয়ে আমাদের থিওরেম ক্লাস আছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমাদের থিওরেম ক্লাস দেখে আসবে যে কিভাবে একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে হয়। তার বিষয়ে আমরা সূত্রটা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আমাদের থিওরেম ক্লাসে। সো আমরা এখানে ভুজগুলোর যোগফল বাই 3 প্রথমে লিখে ফেলি। at1 স্কয়ার প্লাস at2 স্কয়ার প্লাস at3 স্কয়ার বাই 3, 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 বাই 3। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র হয়ে গেল। তো এখন এখানে কিন্তু আমাদের ভর কেন্দ্র চাই নাই, বলছো যে কোন ত্রিভুজের ভর কেন্দ্র, এই ত্রিভুজটার ভর কেন্দ্র যদি x অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে t1 + t2 + t3 = 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু এখানে দেখি। আমরা জানি যে কোন বিন্দু যদি x অক্ষের উপরে মানে অবস্থিত হয় তাহলে সেই বিন্দুর কোটি পজিশন অর্থাৎ y পজিশনটা 0 হয়। অর্থাৎ এই ত্রিভুজের ভর কেন্দ্র x অক্ষের উপরে অবস্থিত হবার শর্ত হলো এই যে ভর কেন্দ্রের কোটি যে অবস্থানটা আছে অর্থাৎ এই অবস্থানটা 0 হবে। তাহলে আমরা সেটাই লিখে দিই যে ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে আমরা কি করতে পারি, এই 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 বাই 3 = 0 এটা লিখে দিতে পারি। তো আমার উপর থেকে কমন যাচ্ছে 2a বাই এখানে 3, এটাকে রেখে আমরা একটু এইভাবে লিখলাম t1 প্লাস t2 প্লাস t3 = 0। আমরা এটাকে 0 করে দিলে আমাদের ফাইনালি হয়ে যাবে t1 প্লাস t2 প্লাস t3 = 0। এটা আমাদের একটা প্রমাণ ছিল, বলা ছিল যদি ত্রিভুজের ভর কেন্দ্র x অক্ষের উপরে অবস্থিত হয় তবে প্রমাণ করো যে
T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল 0, তাহলে এটা আমাদের প্রমাণিত। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় শর্তটা বলছে যে ভর কেন্দ্র y অক্ষের উপরে অবস্থিত হওয়ার শর্তটা কি সেটা নির্ণয় করো। তো একইভাবে আমরা লিখবো যে ত্রিভুজের ভর কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হইলে এই একইভাবে আমরা শর্তটি প্রয়োগ করি। এখানে লিখছি ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হইলে আমরা জানি কোন বিন্দু যদি y অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে তার ভুজ পজিশন শূন্য হয়। সো এই ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র যদি y অক্ষের উপরে সেট আপ হয়, y অক্ষের উপরে অবস্থিত হয়, স্থাপিত হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই ভুজ অংশটুকু আমাদের শূন্য হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম a t1 স্কয়ার a t2 স্কয়ার প্লাস a t3 স্কয়ার বাই 3 ইকুয়াল 0। আমরা এখান থেকে এটা কমন নিতে পারি, এটা কমন নিয়ে এই 3 ওইদিকে দিয়ে যেটা হবে আমি সেটা একবারে লিখতেছি যে t1 প্লাস t2 t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমাদের y অক্ষের উপরে অবস্থিত হওয়ার শর্ত। তো এতটুকু করলেও হবে যে আমরা এই শর্তটা দেখাই দিলাম, কিন্তু এখানে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, আমরা সেটাকেও চাইলে দেখাই দিতে পারি, এতটুকু করলেও যথেষ্ট। তবে আমরা আরেকটু অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে আমরা নবম দশম শ্রেণীতে যখন চ্যাপ্টার 2 হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 অ্যালজেব্রাইক এক্সপ্রেশন অর্থাৎ বীজগণিতিক রাশিমালা চ্যাপ্টারটা পড়ি, সেখানে একটা সূত্র শিখে এসেছে যে কতগুলো বর্গের সমষ্টি যদি শূন্য হয় তবে তারা পৃথক পৃথক ভাবেও শূন্য হয়। তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি চাইলে, যেহেতু এখানে t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার সবাই বর্গ এবং তাদের বর্গের সমষ্টি শূন্য, সেই ক্ষেত্রে আমরা সবাইকে পৃথক পৃথক ভাবেও শূন্য লিখে দিয়ে একটা শর্তের দিকে যেতে পারি। তাহলে এখানে লিখলাম, কথাটা আমরা একটু লিখে রাখি যে আমরা জানি কতগুলো বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক ভাবেও শূন্য, বা কতগুলো বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক ভাবেও শূন্য হয়। ওকে, তো সেই অনুযায়ী আমরা কিন্তু লিখতে পারি অতএব t1 স্কয়ার ইকুয়াল 0, তাহলে অতএব t1 সমান 0। এখানে একটু লিখে দিই t2 স্কয়ার ইকুয়াল 0, তাহলে অতএব t2 সমান 0। t3 স্কয়ার ইকুয়াল 0, অতএব t3 ইকুয়াল 0, অর্থাৎ t1 t2 t3 এই সবগুলোর মান 0। এইভাবে কেউ দেখাইলেও মানে শর্তটা হবে। আমরা এখানে একটু লিখে দিই ফাইনালি, অতএব t1 সমান t2 সমান t3 সমান 0। তো এই শর্তটা এই পর্যন্ত দেখাইলে তো খুবই ভালো। কেউ যদি এখানেও শেষ করে যায় যে তাদের মানে টি এর বর্গগুলোর যোগফল শূন্য হচ্ছে, তবুও শর্তটা হয়ে যায়। বাট যেহেতু আরো অ্যানালাইসিস এটাকে করা যায়, আমরা আরেকটু অ্যানালাইসিস এটার জন্য করে দিলাম। তো এখান থেকে আমরা আরেকটু বিষয় বুঝে নেব, সেটা হচ্ছে যদি আমাদের ভর কেন্দ্রটা y অক্ষের উপরে অবস্থিত হয়, তো এখানে আমাদের y অক্ষের উপরে অবস্থিত হওয়ার জন্য আমরা জানি যে y অক্ষের উপরে অবস্থিত হওয়ার জন্য আমাদের ভুজ পজিশন শূন্য হতে হবে। তো এখানে ভুজ পজিশনটা আবার t এর ভ্যালুগুলো সব বর্গ অবস্থায় ছিল, সুতরাং এইগুলোর যোগফল t এর ভ্যালুর উপরে ডিপেন্ড করলে সেটা কিন্তু কখনোই 0 হওয়ার কথা না। এটা সেই সময়ই 0 হবে যখন সব t গুলোর ভ্যালু 0 হবে। আমরা এখানে এটা তার একটা অ্যানালাইসিস দিয়েছি। তো এটাই ছিল আমাদের মোটামুটি
এই মানে ম্যাথমেটিক্সটা।